নমস্কার বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে ভিডিও সেটা যারা WBCS দিচ্ছেন বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্যে ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তেই হয়, সেখানে ফান্ডামেন্টাল রাইটস এমন একটা টপিক, সেটা মোস্ট ইম্পর্টেন্ট বলা চলে এবং যেটাকে ভিত্তি করেই পুরো আমাদের কনস্টিটিউশনটা গড়ে উঠেছে। সেই ফান্ডামেন্টাল রাইটসের আজকে কিছু আমি বেসিক কনসেপ্ট আপনাদের সামনে বলবো এবং এই ভিডিওর পরেই আমি তার সঙ্গে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা এই ভিডিওটা দেখবেন এবং তারপরে ফান্ডামেন্টাল রাইটসের উপরে একটা মক টেস্ট দেবেন। তাহলে কিন্তু আপনার প্রিপারেশনটা অনেকটাই ভালো হবে এবং আপনি বুঝতে পারবেন যে কোন জায়গাটা কিভাবে এটার অ্যাপ্লিকেবিলিটি আছে সেই পুরো ব্যাপারটা। বন্ধুরা, প্রথমে যেটা বলবো যে মেন ফিচার্স যেটা আছে ফান্ডামেন্টাল রাইটসে, এটা হচ্ছে পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে এটা আছে। পার্ট 3 অনেক সময় কোশ্চেন আসে যে ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস আর দেয়ার, ফলে সেখানে কিন্তু আপনাকে বলতে হবে যে পার্ট 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখানে কিন্তু এই পুরো ফান্ডামেন্টাল রাইটসের কথাগুলো লেখা আছে। এটাকে বলা হয় দিস চ্যাপ্টার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন নোন অ্যাজ দ্য ম্যাগনা কার্টা অফ দ্য ইন্ডিয়া। ফলে এটাকে ম্যাগনা কার্টা বলা হয়। আপনি ম্যাগনা কার্টা টার্মটা অনেক জায়গায় শুনে থাকবেন, যে একটা এমন একটা দলিল যেটা দিয়ে পুরো তার অ্যাপ্লিকেবিলিটিটাই এনশিওর করা হচ্ছে যে হ্যাঁ, এই পুরো ব্যাপারটা এই কনস্টিটিউশন এর ভিত্তির ওপরেই দাঁড়িয়ে আছে, এরকম একটা ব্যাপার, একটা সোল ব্যাপার, এই কথা বোঝাতে এটা ব্যবহার করা হয়। পার্ট 3 অলসো কল্ড দ্য কর্নারস্টোন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটাকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কর্নারস্টোনও বলা হয়। ফলে এই টার্মগুলো হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ কল্ড অ্যাজ দ্য ম্যাগনা কার্টা, সেটা হলে বলা হবে যে পার্ট 3 বা ফান্ডামেন্টাল রাইটসের যে পোর্শনগুলো, সেটা কর্নারস্টোন বলতে কাকে বলে সেটা বললে কিন্তু এই চ্যাপ্টারটা বলতে হবে। ফলে এই পুরো ব্যাপারটা আপনাদেরকে জানতে হবে। এরপরে আমি গ্রুপিংসে চলে আসছি, যে এখানে 6টা গ্রুপে ফান্ডামেন্টাল রাইটসকে ভাগ করা যায়। আমি প্রত্যেকটা গ্রুপ নিয়ে আলাদা আলাদা করে আমি ভিডিও বানাবো এরপরে, কিন্তু এই ভিডিওতে আমি ওভারঅল একটা বলার চেষ্টা করেছি, কারণ প্রত্যেকটা সেকশন বা প্রত্যেকটা গ্রুপস নিয়ে যদি আমাকে আলাদা করে বা ডিটেলসে বলতে হয়, তাহলে ভিডিওটা এত বড় হয়ে যাবে যে অনেকেই সেটা পুরোটা দেখবেন না। সেই জন্য আমি কিন্তু এখানে একটা ওভারঅল বলার চেষ্টা করেছি এবং এই আর্টিকেলসগুলো যদি আপনি মনে রাখেন এবং যেভাবে বলবো আমি, তাহলে কিন্তু আপনার অনেকটা, অন্তত WBCS এর প্রিলিমসের অনেকটা পোর্শনই আপনার কভার হয়ে যাবে। শুধুমাত্র যদি আপনি এই সেকশনগুলো মনে রাখেন এবং এইভাবে মনে রাখেন এবং সাবসিকুয়েন্টলি আপনি যদি একটা মক টেস্ট দেন, তাহলে কিন্তু কভার হয়ে যাবে জিনিসটা। প্রথমে সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 14 থেকে 18, ভেরি ইম্পর্টেন্ট। 14 থেকে 18 অনেক সময় কোশ্চেন আসে যে রাইট টু ইকুয়ালিটি সেটা কোন কোন আর্টিকেলের মধ্যে আছে। রাইট টু ফ্রিডম সেটা আছে 19 থেকে 22 এই আর্টিকেল মধ্যে আছে। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন সেটা আছে 23 এবং 24, যেটা এই মৌলিক অধিকারটা কোনো এক্সপ্লয়টেশনের এগেনস্টে সেটা ব্যবহার করা যাবে। আমি তার ডিটেলস আমি বলবো ছোট করে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, যে কোনো মানুষের ধর্ম, তার সেটা সে যে কোনো মানুষ যে কোনো ধর্ম সেটা সে নিতে পারে এবং তার স্বাধীনতা আছে এবং সে তার জন্য যা করার সেই ধর্মটা পালন করার জন্য সেটা কিন্তু সে করতে পারে, এটা কেউ বাধা দিতে পারবে না। সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। এই সেকশন হচ্ছে 25 থেকে 28 এর মধ্যে আছে, আর্টিকেল 25 থেকে 28 এর মধ্যে। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট যেটা আছে সেটা হচ্ছে 29 এবং 30, এই দুটো আছে। 31 নম্বর আর্টিকেলটা রিপিল হয়ে গেছে, সেখানে কিছু সেভিংস অফ বিভিন্ন অ্যাক্টের বলে আছে, সেটা আমি ডিটেলসে আর এখানে বলছি না, সেটা অতটা ইম্পর্টেন্ট নয়। সেখানে সেভিংস অফ ল প্রোভাইডিং ফর অ্যাকুইজিশন অফ এস্টেট এই বলে 31-এর 1, 31-এর বি এরকম করে আছে, সেটা আমি এই মুহূর্তে বলছি না, সেটা অতটা ইম্পর্টেন্ট নয় বলে। এরপরে যেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ। এইটাকে বলা হয় যে একদম হার্ট অ্যান্ড সোল বলা হয়, ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। কেন বলা হয় আমি এর পরে ব্যাখ্যা করছি। এখানে হচ্ছে আর্টিকেল নাম্বার 32 এইটা আছে। এরপরে আমি যদি রাইট টু ইকুয়ালিটিতে যাই, সেখানে যেটা 14 নম্বর আর্টিকেল, 14 নম্বর আর্টিকেলে কি বলেছে, ইকুয়ালিটি বিফোর ল। এটা একটা, যেখানে যে কোনো মানুষ, আইনের চোখে সবাই সমান।
সেটা গরিব হোক, বড়লোক হোক, যে কেউ হোক, সে কিন্তু আইনের চোখে সবাই সমান না। যে আমার প্রচুর টাকা আছে, আমি সেই জন্যে আইনে স্পেশাল প্রিভিলেজ পাবো, সেটা নয়। একটা সে খুব গরিব হোক, খুব বড়লোক হোক, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে মেল হোক, সে ফিমেল হোক, যে কেউ হোক, তার কিন্তু আইনের চোখে সবাই সমান। যে কোনো আইনের প্রোটেকশন সে ইকুয়ালি পাবে, প্রত্যেক ইকুয়ালি পাবে। এবং হচ্ছে আরেকটা যেটা বলা হয় যে ইকুয়ালিটি বিফোর ল ইজ এ নেগেটিভ কনসেপ্ট। অনেক সময় বলা হয় যে এটা নো ম্যান ইজ অ্যাবভ ল। এটা বলা হয় যে আপনারা অনেকেই দেখবেন যে আমরা সিনেমায় অনেক সময় শুনে থাকি যে যে কেউই আইনের ঊর্ধ্বে নয়, বা কোনো সময় কেউ অপরাধ করলে সেটা বলা হয় যে আইনের ঊর্ধ্বে নয়, নো ম্যান অ্যাবভ ইজ অ্যাবভ ল, এটা বলা হয়। which the rule is equally before law is however not an absolute rule, and there are a number of exception to it. ফলে এর কিন্তু অনেক নাম্বার অফ এক্সেপশনও আছে। ফলে এই আর্টিকেলটা ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আর্টিকেল 14। এরপর হচ্ছে আর্টিকেল 15, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, সেক্স, কাস্ট অর প্লেস অফ বার্থ। কাউকে কোনোভাবেই কিন্তু তার ধর্মের জন্যে, বা সে কোনো জাতির জন্যে, বা কোনো কাস্টের জন্যে, বা সেটা সে মেল কি ফিমেল তার জন্যে, বা সে কোথাও জন্মেছে তার জন্যে, তাকে কিন্তু কোনো রকম ডিসক্রিমিনেট করা যাবে না, এটা একদম বলা হয়েছে। এবং সবাই সেক্ষেত্রে সমান, এটা একত্রে একটা পজিটিভ একটা অ্যাসপেক্ট। দ্য ওয়ার্ড অনলি ইন্ডিকেটস, হ্যাঁ, এটা যে এখানে এই ব্যাপারটা করা হয়েছে। Article 15 directs the state not to discriminate against a citizen on the grounds only of race, caste, religion, sex or place of birth. এখানে অনলি কথাটা অনেক সময় ইউজ করা হয়। The word only indicates that the discrimination cannot be made merely on the ground that one belongs to a particular caste, religion, race, sex. ফলে শুধুমাত্র তার সেইটা বিচার করে কিন্তু তাকে সেইটা কখনোই ডিসক্রিমিনেট করা যাবে না। এটা বন্ধুরা আপনারা মনে রাখুন। এবং প্রত্যেকটা আর্টিকেল, এখানে যে কটা আর্টিকেল, তার যে ম্যাটার, সেটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার অনেকটাই পড়া হয়ে যাবে। এবং কিন্তু এখান থেকে ধরে ধরে কোশ্চেন আসে যে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন কোন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ন, রেস, সেক্স, কাস্ট, এটা কোন আর্টিকেলে আছে, ইকুয়ালিটি বিফোর ল কোন আর্টিকেলে বলা হয়েছে, এরকমভাবে কোশ্চেনগুলো আসে। এরপর হচ্ছে আর্টিকেল 16, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু, যেটা পাবলিক এমপ্লয়মেন্ট, যেটার স্যালারি গভর্নমেন্ট থেকে দেয়, সেখানে কিন্তু প্রত্যেকের সমান অধিকার। সেখানে কেউ যে আমার কোনো স্পেশাল প্রিভিলেজ সে পাবে না। হ্যাঁ, কোটা থাকে, রিজার্ভেশন থাকে, সেটার মধ্যেও যেহেতু সেটাও কনস্টিটিউশনাল প্রভিশন আছে, সেখানে তাদের জন্য সেই কোটাটা, সেই পার্সেন্টেজে সেই ক্যাটাগরির মানুষরা কম্পিটিশন করবে, সেখানে কোনো রকম কিন্তু ডিসক্রিমিনেশন থাকবে না। ফলে ইকুয়াল অপরচুনিটি, প্রত্যেককে কিন্তু সমান ইকুয়াল অপরচুনিটির ক্ষেত্রে। এরপরে যেটা হচ্ছে আর্টিকেল 17, এটা হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। এটাও ভেরি ইম্পর্টেন্ট। যে এই আর্টিকেল যেটা বলা হয় যে আগেকার দিনে যেটা ছিল যে আনটাচেবল যে ব্যাপারটা ছিল, সেইটা কিন্তু এই আর্টিকেল থেকে সেটাকে অ্যাবলিশন করা হয়েছে। কোনো রকম কাউকে আনটাচেবল সেটা কিন্তু বলা যাবে না। সেটা কেউ যদি কাউকে বলে, সেটা কিন্তু সেটা তার পানিশমেন্ট হয়ে যাবে, তার জেল হয়ে যাবে, সেটা করা যাবে না। অচ্ছুত যেটাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু কখনোই করা যাবে না এই অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন সেইটা। এবং হচ্ছে এরপরে যেটা হচ্ছে আর্টিকেল 18, সেটা হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেল। আগেকার দিনে রাজা, মহারাজা, এই ধরনের উপাধি যেগুলো থাকতো, সেগুলো সমস্ত কিন্তু অ্যাবলিশ করা হয়েছে। কিন্তু মিলিটারির ক্ষেত্রে এবং ভারতরত্ন, পদ্মশ্রী, সেইগুলো স্পেশাল এক্সেপশন, এবং সেগুলো এক ধরনের টাইটেলস ঠিক নয়, কিন্তু সেইটা কিন্তু এই আর্টিকেল আন্ডার 18 সেটাই কিন্তু করা হয়েছে। এবং কোনো এই আর্টিকেল 18 যেটা বলা হয়েছে যে কোনো রকম বিদেশ থেকে কোনো রকম টাইটেল কেউ নিতে পারবে না। যে আমাকে অমুক দেশ থেকে কোনো একটা উপাধি দিল, সেটা আমি নিতে পারবো না। কোনো অ্যাওয়ার্ড হলে, যে নোবেল অ্যাওয়ার্ড বা সেগুলো নেওয়া যায়, কিন্তু কোনো রকমের টাইটেল বিশেষ করে পলিটিক্যাল উদ্দেশ্যে কাউকে দেওয়ার জন্য সেটা কিন্তু নেওয়া যাবে না।
এরপরে যেটা আমি চলে আসছি, তার মানে রাইট টু ইকুয়ালিটি, এই পুরো 14 থেকে 18 এই পুরো ইয়েটা ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা। এটা ভালো করে আপনারা পড়ুন, এবং এই প্রত্যেকটার পিডিএফ আমি আমার ওয়েবসাইটে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে যে রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডমের মধ্যে প্রথমটা হচ্ছে আর্টিকেল 19, প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ এটসেট্রা। প্রোটেকশন অফ রাইটস হচ্ছে যেটা সার্টেন ফ্রিডম অফ স্পিচ, ভেরি ইম্পর্টেন্ট, বাক স্বাধীনতা। এটা শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ানদের জন্য, এটা বাইরের কোনো ন্যাশনালিটি এদেশের তার কিন্তু সেটা থাকবে না। এবং হচ্ছে আর্টিকেল 20, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। এই ব্যাপারটা বলি যে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্সেসের মধ্যে তিনটে ভাগ আছে। একটা হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টো রেজিস্ট্রেশন, যে কোনো ক্রিমিনাল অ্যাক্ট, ধরুন কেউ একটা কোনো কোনো অফেন্স করেছে আগে, তারপরে সেটা তখনও সেই কোনো আইন ছিল না সেই অফেন্সটাকে অফেন্স বলার জন্যে, পরে সেই জন্যে তার একটা আইন করা হয়েছে, সে কিন্তু আগে কোনো ঘটা কোনো রকম কাজের জন্য সেই আইনে কিন্তু পানিশমেন্ট পাবে না, কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট সেটা হবে না। যে আগে আমি কোনো কিছু খারাপ কাজ করেছি, পরে তখন কোনো সেটাকে খারাপ বলা হতো না, সেটা আইনে ছিল না, পরে আইনটা করা হয়েছে, তার জন্য কিন্তু আগে কাজটা করার জন্য সেই আইনটার জন্য সে কোনো শাস্তি পাবে না, এটা একটা আছে। তারপর হচ্ছে যে কাউকে তার নিজের এগেনস্টে নিজেকে কোনো সাক্ষী দেওয়া যাবে না, সেটা হচ্ছে প্রহিবিশন এগেনস্ট সেলফ ইনক্রিমেশন, যেটাকে বলা হয় যে নো পার্সন অ্যাকিউজড অফ অ্যান অফেন্স শ্যাল বি কম্পেলড টু বি এ উইটনেস এগেনস্ট হিমসেলফ। কাউকে কেউ একটা কোনো অফেন্স করেছে, তাকে কিন্তু বাধ্য করা যাবে না যে তুমি তোমার নিজের এগেনস্টে তুমি সাক্ষী দাও, সে যে তুমি কাজটা করেছো তুমি নিজে সাক্ষী দাও, এবং সেটাকে তার নিজের সাক্ষীর বেসিসে তাকে শাস্তি দেওয়া, সেটা কিন্তু করা যাবে না। এই জিনিসগুলো প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ ফর অফেন্সেস, এটা কিন্তু খুব বড় একটা সেকশন, বড় একটা আর্টিকেল, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল। এরপরে যেটা হচ্ছে আর্টিকেল 21, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এটা ভেরি ইম্পর্টেন্ট। এখন যেটা হচ্ছে রাইট টু প্রাইভেসি, সেটাও কিন্তু এই আর্টিকেল 21-এর আন্ডারেই আসছে। এবার হচ্ছে আর্টিকেল 21A, যেটা হচ্ছে রাইট টু এডুকেশন, যেটা কিছুদিন আগে সেই অ্যামেন্ডমেন্ট করে সেটা করা হয়েছে, রাইট টু এডুকেশন। এবার হচ্ছে আর্টিকেল 22, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেসে, সেই ব্যাপারটা থাকে, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড সার্টেন কেসেসে, সেটা আমি একটুখানি বলে দিচ্ছি যে কারা সেটা অ্যারেস্টটাকে হতে পারবে না। অথরিটি ক্যান নট অ্যারেস্ট অর ডিটেন এ পার্সন উইদাউট প্রপারলি ইনফর্মিং হিম অর হার অফ দ্য গ্রাউন্ড অফ সাচ অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। হ্যাঁ, কাউকে অ্যারেস্ট করার সময় সে তাকে কী কারণে অ্যারেস্ট করা হচ্ছে সেটা কারণটা না বলে তাকে কিন্তু অ্যারেস্ট করা যাবে না, এটা কিন্তু কনস্টিটিউশন বলছে। যদি কোনো ক্ষেত্রে করা হয় সেটা কিন্তু ইললিগাল, আইনের চোখে সেটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। The detained or arrested person must be produced before the nearest magistrate within 24 hours of arrest, excluding holidays. ফলে হচ্ছে যে এটা আপনারা অনেকেই হয়তো জানেন যে কাউকে অ্যারেস্ট করার পরে তাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে নিয়ারেস্ট যে ম্যাজিস্ট্রেট আছে, সেটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হতে পারে, সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারে, তার কোর্টে কিন্তু তাকে প্রডিউস করতে হবে। ফলে সেই হিসেবে তার কি সেটা তার পিসি হবে কি জেসি হবে সেই ব্যাপারে বিচারের জন্যে, বা তার জামিন হয়ে যাবে কিনা পুরো ব্যাপারটার জন্য। ফলে এই যে প্রোটেকশনগুলো সেগুলো কিন্তু আছে রাইট টু ফ্রিডমের মধ্যে, ভেরি ইম্পর্টেন্ট এই ফান্ডামেন্টাল রাইটসগুলো। আপনারা যখন দেখবেন বা এটা যারা ফান্ডামেন্টাল রাইটসটা ভালো করে পড়বেন তখন বুঝতে পারবেন যে আমাদের ভারতবর্ষ আমাদেরকে এই কনস্টিটিউশন এমন কিছু জিনিস দিয়েছে যার বেসিসে আমরা কিন্তু এত সুন্দরভাবে এত স্বাধীনভাবে বেঁচে থাকতে পারছি, যদিও আমরা মাঝে মাঝে সেগুলো তার অপব্যবহার করে থাকি বা বুঝতে পারি না যে স্বাধীনতা বলতে কি, এত আমরা স্বাধীনতা পাচ্ছি, কিন্তু বিভিন্ন দেশ আছে পৃথিবীর সেখানে কিন্তু এত স্বাধীনভাবে থাকা যায় না, এবং এত কিছু ফান্ডামেন্টাল রাইটসও তাদের নেই যে তারা সেটা দাবি করতে পারে। আপনারা চারপাশের দেশগুলো দেখে সেটা বুঝতে পারবেন। ফলে এই হিসেবে ভারতের সংবিধান সত্যি একটি গর্ব করার মতো বিষয়। যখন ফান্ডামেন্টাল রাইটসটা পড়ি তখন এত গর্ব হয় এবং এত ভালো লাগে যে এত প্রোটেকশন একজন সাধারণ মানুষকে দেওয়া আছে যে সে
চাইলেও তার কত কিছু সে করতে পারে, এবং তাকে করার মতো সেভাবে কিছুই নেই, কোনোভাবে খারাপ কিছু কেউ করতে পারবে না। এরপরে যেটা হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, প্রোহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিইংস অ্যান্ড ফোর্স লেবার, এটা হচ্ছে আন্ডার আর্টিকেল 23-তে আছে। আর্টিকেল 24 প্রোহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ এটসেট্রা এখানে আছে। এই দুটোই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা। এরপর হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, আর্টিকেল 25, ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশন, প্র্যাকটিস, প্রপাগেশন অফ রিলিজিয়ান। সে কি প্রফেশন নেবে, সে কোথায় কোন রিলিজিয়ান করবে, সমস্ত কিন্তু তার নিজের ব্যক্তিগত ব্যাপার। ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, সে কিভাবে সে কেউ কৃপান রাখবে কিনা, সে দাড়ি রাখবে কিনা, সে যাই করবে, সে মাথা মুড়িয়ে দেবে কিনা, সে পাগড়ি পরবে কিনা, সে ধুতি পরবে কিনা, সমস্ত তার পুরো রিলিজিয়াস অ্যাফেয়ার্স, কেউ তাকে বাধা দিতে পারবে না, কেউ তাকে কিছু বলতে পারবে না, সে পুরোটাই কিন্তু তার ধর্মীয় আচার আচরণের মধ্যে পড়বে এবং তার সম্পূর্ণ স্বাধীনতা আছে সেটা করার। এরপর হচ্ছে ফ্রিডম টু পেমেন্ট অফ ট্যাক্সেস ফর প্রমোশন অফ এনি পার্টিকুলার রিলিজিয়ান। এখানে কিন্তু প্রমোশন যে কোনো ধর্মকে প্রমোট করার জন্যে সেইটা সেই ট্যাক্স কালেকশন সেইটাও কিন্তু আছে, ফলে সেই ব্যাপারটাও আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে আর্টিকেল 28, ফ্রিডম টু অ্যাটেন্ডেন্স অ্যাট রিলিজিয়াস ওরশিপ ইন সার্টেন এডুকেশনাল ইনস্টিটিউশন। কোনো ধর্মীয় যে স্কুলগুলো আছে সেখানে কোনো এডুকেশন ইনস্টিটিউশনে রিলিজিয়াস ওরশিপ সেটা করার, প্রার্থনা করার মতো জায়গা থাকতে হবে এবং সে যেন প্রপারলি প্রার্থনা করতে পারে, সেই পুরো ব্যাপারটা সেটা কিন্তু কনস্টিটিউশনেই দেওয়া আছে। কেউ কাউকে অধিকারটা কিন্তু কাউকে দয়া করে দিচ্ছে না, পুরোটাই এই একদম কনস্টিটিউশনেই বলা আছে বন্ধুরা। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান এই সেকশন, এই যে আর্টিকেলগুলোতে সেখানেই বলা আছে। এরপরে যেটা বলবো কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, এটা হচ্ছে 29 এবং 30। প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, মাইনরিটিস যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের প্রোটেকশনের কথা এখানে বলা হয়েছে, তারা কি কি কাজ করতে পারবে এবং তারা কি কি প্রোটেকশন পাবে, পুলিশ থেকে হোক কি অ্যাডমিনিস্ট্রেশন থেকে হোক, পুরো ব্যাপারটা সেখানে কিন্তু বলা আছে। আর্টিকেল 13, রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশন ইনস্টিটিউশন, তারা কিন্তু তাদের মতো করে এডুকেশন ইনস্টিটিউশন করতে পারবে এবং সেটাকে চালাতে পারবে, পুরো ব্যাপারটা সেটা কিন্তু আর্টিকেল 30-তে বলা আছে। এরপরে যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে রাইট টু এ কনস্টিটিউশনাল রিমেডিস ফর এনফোর্সমেন্ট অফ রাইটস কনফার্ড বাই দিস পার্ট। এই সেকশনটাকে, এই আর্টিকেলটাকে বলা হয় যে ডক্টর বি.আর. আম্বেদকর কল্ড দিস আর্টিকেল অ্যাজ দ্য ফান্ডামেন্টাল অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, এটা উনি বলেছিলেন। ফলে দ্য to enforce the fundamental rights, the Supreme Court is empowered under Article 32 to issue writs of various forms. হ্যাঁ, সুপ্রিম কোর্ট ভেরিয়াস রিট ইস্যু করতে পারে। 5 রকমের রিট হয়, যে কোনো ফান্ডামেন্টাল রাইট যদি কোনো কারণে কারোর ফ্রিডম, তার রাইট টু ফ্রিডম সেটা কোনো কারণে হ্যাম্পার হচ্ছে, রাইট টু স্পিচ, ফ্রিডম অফ স্পিচ সেটা কোনো কারণে হ্যাম্পার হচ্ছে, ইকুয়ালিটি অফ ল সেটা কোনো কারণে হ্যাম্পার হচ্ছে, তখন যদি মনে করে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট সেটা বিভিন্ন ধরনের রিট জারি করতে পারে। এই 5 রকমের রিট আছে। প্রথম যেটা হচ্ছে, আমি রিট নিয়ে কিন্তু আলাদা করে একটা ভিডিও বানাবো, সেখানে ডিটেলসে বলবো এই হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি, কোয়ারান্টো, এই 5 রকমের কিন্তু আপনারা মনে রাখবেন যে এটা কিন্তু মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। এই 5 রকমের হেবিয়াস কর্পাস, যেটা হেবিয়াস কর্পাসকে যেটা একদম লিটারালি মিনিং হচ্ছে টু হ্যাভ এ বডি দ্যাট ইজ টু বি প্রডিউস বিফোর দ্য কোর্ট। ধরুন পুলিশ কাউকে, এটা নিয়ে কিছুদিন আমি দেখছিলাম যে ডিকে বাসু একটা কেস আপনারা দেখতে পাবেন, যেটা কলকাতায় হয়েছিল, সেটা নিয়ে পরে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এটা চালু হয়। যে একটা কাউকে হয়তো পুলিশ কোনো কারণে অ্যারেস্ট করেছে, সো কল্ড অ্যারেস্ট করেছে, কিন্তু তাকে ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করা হয়নি, কোনো আন্ডারগ্রাউন্ড সেখানে রেখে তাকে হয়তো কোনো কারণে ইন্টারোগেট করা হচ্ছে। সেক্ষেত্রে পুলিশ বলছে যে আমরা অ্যারেস্ট করিনি, কিন্তু সে তার বাড়ির লোক বলছে যে হ্যাঁ পুলিশ অ্যারেস্ট করেছে। সেই সব ক্ষেত্রে কোর্ট যেটা বলে যে তখন কোর্টের কাছে গেলে কোর্ট একটা হেবিয়াস কর্পাস করতে বলে, যে তুমি পুলিশকে বলে তুমি 24 ঘন্টার মধ্যে বা কোনো একটা দিন বলে দেয় যে সেই লোকটাকে কিন্তু
তুমি আমার সামনে নিয়ে আসো। হ্যাঁ, এইরকম ক্ষেত্রে কিন্তু হেভিয়াস কর্পাস খুব পাওয়ারফুল একটা টুলস সেখানে। এরপরে হচ্ছে ম্যান্ডামাস, ইট লিটারালি মিনস কমান্ড। দিস কাইন্ড অফ রিট ইজ ইস্যুড এগেনস্ট এ পাবলিক অথরিটি or an officer an inferior court for purpose of enforcing legal rights only. কোনো পাবলিক অফিসার বা কোনো যদি কোর্ট যদি কোনো কাজ কারোর কোনো পাবলিক ইনঅ্যাকশন হয়, পুলিশ ইনঅ্যাকশন এরকম ক্ষেত্রে, তখন কিন্তু কোর্ট একটা ম্যান্ডামাস দেয় যে বলে যে তোমাকে এটা করতে হবে, তুমি এটা কিন্তু করছো না, সেক্ষেত্রে এটা কিন্তু রাইট আছে কোর্টের। এবার হচ্ছে প্রহিবিশন, কোনো সাবজুডিস ম্যাটারকে, কোয়াসি জুডিশিয়াল বডির ম্যাটারকে সেটা কিন্তু কোর্ট বাধা দিতে পারে এবং বলতে পারে যে না তুমি এটা করো না। এবার হচ্ছে সার্টিওরারি, it is similar to prohibition. This is writ is issued to quash the order of the lower court or to decision of a tribunal in excess of its jurisdiction. এটাও কিন্তু কোনো ট্রাইব্যুনাল কোনো রায় দিয়েছে হায়ার কোর্ট, সেটাকে কিন্তু কোয়াশ করে দিতে পারে এবং বলতে পারে যে তুমি তোমার জুরিসডিকশনের বাইরে গিয়ে এই অর্ডারটা করেছো। এই পুরো ব্যাপারটা এবং সবটাই কিন্তু মানুষের স্বার্থে করা, যাতে মানুষের ফান্ডামেন্টাল রাইটসটা প্রোটেক্টেড হয় এবং মানুষ কিন্তু সেই তার প্রোটেকশনটা পায় সেই জায়গাটায় ফান্ডামেন্টাল রাইটসের। এবার লাস্টে যে সেটা হচ্ছে quo warranto, it literally means what is your authority. This kind of writ is issued to ensure that the person holding a public office is qualified to hold the office. হ্যাঁ, অনেক সময় সরকারি অফিসারদের এগেনস্টে quo warranto এরকম চালু করা হয়, তাদের পাওয়ার ইউজ করার জন্য, মিস ইউজ অফ পাওয়ারের জন্য এটা করা হয়। বন্ধুরা, এই ভিডিওতে আমি কিন্তু পুরোটা ফান্ডামেন্টাল রাইটস, এরপরে ভিডিওটা আরও বড় হয়ে যাবে যতটা আমি ডিটেলসে বলতে যাব, যে পুরো ফান্ডামেন্টাল রাইটসটা আমি বেসিক বললাম, কারণ এক একটা টপিক নিয়ে, এই রাইট টু ইকুয়ালিটি সেটা নিয়ে অনেকটা বলার আছে, রাইট টু ফ্রিডম সেটা নিয়ে অনেকটা বলার আছে, সেটা নিয়ে আমি আস্তে আস্তে পরে ডিটেলে ভিডিও বানাবো। তো আশা করি এই ভিডিওটা যদি খুব ভালো করে দেখে, সে কিন্তু প্রতিটা আর্টিকেল এবং তার যে মূল প্রতিপাদ্য বিষয় সেটা সে বুঝতে পারবে। এবং এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, যাদের মনে হবে তারা কিন্তু এটা দেখে দেখেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। এবং প্রত্যেককে বলবো এই ভিডিওটা দেখার পরে তোমরা কিন্তু মক টেস্টটা দাও, তাহলে কিন্তু খুব হেল্প হবে। যে এখান থেকে আমি কোশ্চেনগুলো মেনলি দিয়েছি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তাহলে তোমার যেটা বুঝতে পেরেছো সেটা তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমি ঠিক বুঝতে পারলাম কিনা। বন্ধুরা, দেখতে থাকো আমাদের চ্যানেল। যাদের মনে হলো ভিডিওটা ভালো লেগেছে, যাদের হেল্প করবে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। এখন যারা সাবস্ক্রাইব করোনি আমি বলবো সাবস্ক্রাইব করো। আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়েও ওয়েবসাইটটাকে ফলো করো, তাহলে রিয়েল টাইমে তোমরা দেখতে পাবে আমি সেখানে কি কি আপডেটস দিচ্ছি। এরপরে বন্ধুরা, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমাদের একটা সেকশন চালু হতে যাচ্ছে, সেখানে আমি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেখানে দিয়ে দেবো। বন্ধুরা, সবাই খুব ভালো থাকো, খুব সাবধানে থাকো। নমস্কার, বন্দে মাতরম।